সো এটাকে বলছি আমরা স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলা হচ্ছে এন্ডিং ট্যাগ। ক্লিয়ার? যত জায়গায় দুনিয়ার এরকম দেখবো সেটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এবার হ্যাঁ, বোল্ড করে নিচ্ছি, ওই বড় করায় বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এবার কিছু ব্যতিক্রম ধর্মী ট্যাগ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম, এরকম। এগুলো আসলে সিঙ্গেল ট্যাগ। এটাকে আবার সেলফ ক্লোজিং ট্যাগও বলা হয়। অর্থাৎ এর মানে হচ্ছে যে এই ধরনের ট্যাগ যেখানে আছে সেটার একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে, আর এটা নিজেই নিজের মধ্যে শেষ হয়েছে, নিজেই নিজের মধ্যে, এখানেই এর শুরু, এখানেই এর শেষ। তাহলে এই যে চিহ্ন দিয়ে আমি বুঝতে পারবো তো। আর এটা হচ্ছে নাম, এখানে নাম লিখি আমরা, ঠিক আছে? এখানে নাম লিখি কোনো একটা শব্দ, এখানে যদি এবিসি লিখি তাহলে আমরা এখানেও এবিসি লিখবো। এটাও আর একটা অন্য কিছু একটা ডিএফ হতে পারে, বুঝতে পারছি? তাহলে ট্যাগগুলো লেখার প্যাটার্ন কি? তাহলে আমার তো দুটো মুখস্থ রাখার দরকার নেই, এখানেও যা হবে এখানেও তাই হবে, তাই না? আচ্ছা, তো এরকম অসংখ্য ট্যাগ আমরা এক এক করে শিখবো, যা ট্যাগ আছে দুনিয়াতে। এখন ঘটনা হচ্ছে সব ট্যাগ লেখার আগে আমাকে এইচটিএমএলটা ডিফাইন করে নিতে হয়। এই এইচটিএমএল ট্যাগের মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএলে আমি যা কিছু লিখছি সব কিছু এইটুকুর ভিতরে লিখব, এখানে তার শুরু, এখানে তার শেষ। তার মানে আমার এইটুকু অংশের মধ্যে আমার সব কিছু লিখতে হবে, ঠিক আছে? সো এইচটিএমএল ট্যাগ হচ্ছে সেই ট্যাগ যা আমার এইচটিএমএল কোড লেখার রিজিয়নটাকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? এটা না লিখে কোড করলেও কিন্তু কোড চলবে। আচ্ছা, তারপরে দুটো ট্যাগ আসছে, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। এখানে ঘটনা হচ্ছে যে যখন ডিজাইনাররা ডিজাইন করা শুরু করলো তারা দেখলো যে একটা পেজ ডিজাইন করতে গিয়ে কিছু ইনফরমেশন আমার, এই যে একটা পেজ বানালাম এর তো ব্যাকএন্ডে, যে কোনো কিছুর ব্যাকএন্ডে কিছু ইনফরমেশন থাকে। উদাহরণস্বরূপ এই যে ইন্ডেক্স ফাইলটা বা এই যে টেক্সট ফাইলটা, এটা যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে আমি এই যে ডিটেইলসে দেখতে পাচ্ছি না যে এটা কে তৈরি করেছে, অথর কে, লাস্ট কবে মডিফাইড, কি রিলেটেড জিনিসটা, অনেক ইনফরমেশন রয়েছে এখানে। সো একইভাবে টাইটেল রয়েছে, সাবজেক্ট রয়েছে, ট্যাগস রয়েছে, এখানেও ট্যাগ আছে। ট্যাগ মানে কি? এই ডকুমেন্টটা কি কি রিলেটেড, ধরেন প্রোগ্রামিং, ধরেন আরও আছে হয়তো পিএইচপি, তারপরে ধরেন আরও হয়তো এটা রিলেটেড হচ্ছে এসকিউএল। তাহলে আমরা কি বুঝবো? এই ফাইলটা প্রোগ্রামিং, পিএইচপি এবং মাইএসকিউএল, এসকিউএল সবগুলো রিলেটেড। এটা কোথায় কাজে আসে জানেন? এই ফাইলটাকে আমি যখন একটা ফোল্ডারের মধ্যে এইখানে সার্চে খুঁজি না, সো পিএইচপি প্রোগ্রামিং লিখলে ওই ফাইলটা আসবে, কিন্তু এটা আমরা কেউ ব্যবহার করি না আসলে ওইভাবে, কারণ এত ফাইল তৈরি করি, কখন এর ট্যাগ আমি ডিফাইন করতে যাব? কিন্তু আমি যখন একটা ওয়েবসাইট বানাই তখন এই ওয়েবসাইটকে তো আমার আসলে এইভাবে সার্চ করার দরকার পড়ে, কারণ গুগলে আমরা সব কিছু সার্চ করি, তাই না? ধরেন বেস্ট পিজা ইন ঢাকা সিটি লিখে আমি সার্চ করলাম, তাহলে এই যে বেস্ট, এই যে পিজা, এই যে ইন, এই যে ঢাকা, এই যে সিটি, এগুলো কি এক একটা কিওয়ার্ড না? সো এই ওয়ার্ডগুলো যদি আমার, এই যে দেখেন ট্রিপ অ্যাডভাইজারে ও কি করেছে, ওর কথার মধ্যে কিন্তু লিখেছে এই যে বেস্ট পিজা ইন ঢাকা, এই যে বেস্ট, এই যে পিজা, এই যে ইন, এই যে ঢাকা সিটি। তাহলে ও কিন্তু ওর এই পেজের ডেসক্রিপশনের সাথে সাথে ট্যাগ বলেও কিছু জায়গা আছে যেখানে ওই জিনিসগুলো লিখে দিয়েছে। তা একটা এইচটিএম, এই যে এমএস ওয়ার্ড ফাইলে আমি যেহেতু ট্যাগ এরকমভাবে প্রপার্টিজে লিখতে পাচ্ছি, এখন আমি একটা পিএইচপিতে যখন ফাইল তৈরি করব, ধরি এমএস ওয়ার্ড ফাইল তো এটা, এখানে যখন লিখতে পাচ্ছি, এখন এমএস ওয়ার্ডে মানে সরি, আমি এখন এইচটিএমএল এ কোথায় লিখবো এই জিনিসগুলা? এই বডির মধ্যে লিখলে তো সব টেক্সট চলে আসবে এখানে, আমি যদি এটাকে একটু রান করি এখানে চলে আসবে, তাই না? তো আমি তাহলে এই জিনিসটাকে কোথায় লিখতে পারি? এই জিনিসগুলোকে আমি লিখতে পারি হেডের মধ্যে। হেডের মধ্যে লিখলে সুবিধা হলো এটা কখনো এখানে আসবে না, ঠিক আছে? এখন যদি আপনি এভাবে নর্মালি লিখে দেন তাহলে তো আসবেই,
কারণ এটা কোনো ট্যাগের বাইরে লিখেছেন, এটা প্লেন টেক্সট লিখেছেন, ও কি তা আসলে ডিফাইন না। এখন আপনি ধরেন এই যে এখানে একটা পেজ দেখছেন, এই যে পেজের উপরে কি লেখা, লোকাল হোস্ট, মানে এই ইউআরএলটা লেখা রয়েছে, এখানে আছে না। এখন আমি যদি এই জিনিসটার এখানে টাইটেল লিখে দিই এবং লরেম ইপসাম লিখি, এবার দেখেন লরেম ইপসাম কিন্তু এখানে চলে আসছে, কিন্তু বডিতে কিন্তু আসে না। তাহলে ঘটনাটা হচ্ছে হেডের মধ্যে সেই ইনফরমেশনগুলোকেই লেখা হয়, ডিফাইন করা হয়, যা আসলে পেজের প্রপার্টি। ঠিক আছে, পেজের জন্য কনফিগার করতে হবে কিছু, পেজের কোনো সেটিংস দিতে হবে, পেজের কোনো ইনফরমেশন ডিক্লেয়ার করতে হবে, পেজের মালিককে, ডেসক্রিপশন কি, টাইটেল কি, এগুলো আমার সব বলতে হবে ওই হেডের মধ্যে। ভেরি ক্লিয়ার? ডেস্কটপ ফাইলেও যেভাবে করি ওখানেও সেভাবে করি। এখন তাহলে পেজের জিনিসপত্র যাবে কোথায়? পেজের জিনিসপত্র সব যাবে হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে। গলা শুকিয়ে যাচ্ছে আজকে। বডি ট্যাগের মধ্যে, ঠিক আছে। এখন বডি ট্যাগের মধ্যে আমাদেরকে ডিজাইন করতে গেলে, আচ্ছা ডিজাইনের আগে একটু একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে এখানে একটু লিখে নিন নির্ঝরস ওয়েবসাইট। ধরেন এখানে আসলো এটা টাইটেল হিসেবে। এখন ঘটনা হচ্ছে যে বডির মধ্যে আমরা তো কোড লিখবো, কিন্তু এই যে আমরা একটা জিনিস খেয়াল করছি যে HTML এর পর হেড একটা গ্যাপ দিয়ে সেই বরাবর কিছু লেখা নাই, আবার এখানে দুটা গ্যাপ দিয়ে এটা লেখা। আমরা কিন্তু এটা যে কোনোভাবে লিখতে পারি। যদি আপনি এভাবে এক লাইনেও নিয়ে চলে আসেন তাতেও কোড কাজ করবে, হ্যাঁ, তাতেও কিন্তু কোড কাজ করবে। ঘটনাটা হচ্ছে এটাকে বলা হয় কোড রাইটিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি নিজের মতো নিজে লিখলেই হয় না আসলে। এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয় ইন্ডাস্ট্রিতে, আপনি যেন গ্রুপ ওয়ার্ক ইফেক্টিভভাবে করতে পারেন। আপনি একভাবে লিখছেন, আরেকজন আরেকভাবে লিখছে, আরেকজন আরেকভাবে লিখছে, তখন কেউ কিছু বুঝতে পারবে না যে আমার টিমের আরেকজন কি কাজ করছে। সো এই স্ট্যান্ডার্ডটা এই কারণে মেনটেন করা হয়। আপনি যখন একটা ক্যাটাগরি রিলেটেড কোড করছেন সেটা এক লাইন, এক অ্যালাইনমেন্ট বরাবর লেখেন, এবং একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরির মধ্যে একটা স্পেস দেন। সেটার যদি কোনো চাইল্ড থাকে, এখন চাইল্ড আসলে কাকে বলে দেখেন, ট্যাগের শিশু। দেখেন এখানে এইচটিএমএল এর মধ্যে হেড একটা পার্ট, মানে এটাকে যদি আমি একটা ফাইলের কথা, ফাইল হিসেবে ধরি যে এটা একটা ফাইল, তাহলে তার একটা পার্ট হচ্ছে তার প্রপার্টি আর একটা পার্ট হচ্ছে তার ইনফরমেশন। ঠিক আছে, এমএস ওয়ার্ডের কথা যদি চিন্তা করেন, দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য টুল, এই এগুলো আসলে কি, তার এটা হচ্ছে তার বডি। এই যে যা লেখা এটা হচ্ছে তার বডি, বুঝতে পারছেন। আর এই যে যদি এখানে যাই প্রপার্টিতে, এইটা হচ্ছে তার আসলে হেডার ইনফরমেশন। ঠিক আছে, যে কোনো ফাইলের এরকম প্রপার্টি থাকে এবং হেডার ইনফরমেশন থাকে। সো আমার HTML ফাইলের হেড হচ্ছে এটা, বডি হচ্ছে এটা, বডি আর হেড মিলেই কিন্তু আমার HTML একটা ফাইল। ক্লিয়ার তো? সো ঘটনা হচ্ছে যে HTML এর চাইল্ড হচ্ছে হেড, হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেল ছাড়া আরো অনেক কিছু থাকে, ডেসক্রিপশন থাকে, অনেকগুলা ট্যাগস থাকে, এগুলো আমি বলবো এক এক করে। হ্যাঁ, মেটা থাকে, ওগুলো মেটা বললে বুঝবেন না, আমি এগুলো দেখাবো। তো এখন ঘটনা হচ্ছে যে যেটা যার ভিতরে অন্তর্ভুক্ত, টাইটেলের প্যারেন্ট হচ্ছে হেড, হেডের প্যারেন্ট হচ্ছে HTML। সো এটার চাইল্ড, তার চাইল্ড হচ্ছে টাইটেল। সো যখনই আমি চাইল্ড ট্যাগটাকে লিখি একটা ট্যাব সমান পরিমাণ স্পেস দিই এখানে, ঠিক আছে, ট্যাব দিয়ে, ওকে, অনেকগুলো ট্যাব দিই না কিন্তু একটা ট্যাব। এখন এর বরাবর যদি আরেকটা চাইল্ড থাকে তাহলে আমরা ইকুয়াল মানে বরাবর লিখি, তাই তো? ঠিক আছে, এই যে দেখেন কপি হচ্ছে, এই কপি করে কিভাবে জানেন, একটা লাইনে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেই কিন্তু কপি হয়ে যায়। আবার মাল্টিপল লাইন বরাবর আমি যদি কারেক্ট লিখতে চাই কোনো কিছু, লম্বা লম্বি, মানুষ তো লেখে সোজাসুজি, তাই না? ধরেন এস মুছবো, সবগুলো থেকে আমি এই এস মুছবো, কি করে করব? এই যে দেখেন অল্টার আর শিফট চেপে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করেছি তো, এবার দেখেন এই যে পুরোটা সিলেক্ট করলাম, মুছে দিলাম, ওকে। আবার দেখেন এস লেখেন, লম্বা বরাবর আমি লিখছি, ঠিক আছে। এটা অল্টার শিফট চেপে ধরে করা যায়, বুঝতে পারছি। এগুলো শর্টকাটগুলো কাজে লাগে কিন্তু।
আর সবসময় মাউস এই টাচপ্যাড না ইউজ করে মাউস ব্যবহার করার চেষ্টা করবেন, আপাতত ফাস্টার হবে কাজগুলো। হ্যাঁ, ঠিক হ্যাঁ। সো আমরা এবার বডির মধ্যে এটাকে বিভিন্নভাবে ভাগ করে করে কাজ করা শিখব। তো প্রথমেই একটা ট্যাগ দেখাই, ডিভিশন। আচ্ছা, এখন কথা হলো এই ইন্ডেক্স ফাইলটাকে আমরা, এই ইন্ডেক্স ফাইলটা আছে কোথায়? প্রথমে ডি ড্রাইভের, জ্যাম্পের, htdocs-এর নির্ঝরের ইন্ডেক্স, অর্থাৎ এই ফাইলটা, তাই তো? ডি ড্রাইভের, জ্যাম্পের, htdocs-এর নির্ঝরের এই ইন্ডেক্স। এটাকে রান করতে গেলে কি করতে হবে? htdocs মানে তো হচ্ছে লোকাল হোস্ট, আর নির্ঝর ডট নেট, তাহলে লোকাল হোস্ট ডট নির্ঝর ডট নেট। কিছু লেখা নাই, কিছু একটা লিখি, হ্যালো, আসলো। এখন আসলো, দেখেন একটু ইন্সপেক্ট দিই, দেখেন আইডেন্টিফাই করতে পারছি আমি এই হ্যালো লেখাটা পাচ্ছি না, কিন্তু এটা দিয়ে আইডেন্টিফাই করা যায় না, বলছিলাম না রিজিয়নগুলো ভাগ করে আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাই করা যাচ্ছে না। ও হ্যালোকে পুরো পেজ জুড়ে দেখাচ্ছে, কিন্তু হ্যালো তো পুরো পেজ জুড়ে থাকবে না, থাকবে কি? ও তো একটা লাইন বরাবর থাকবে, ও তো একটা লাইনে বসা উচিত। স্টেশনের মানে রেল লাইনের বাইরে তো আর রেল দাঁড়িয়ে থেকে লাভ নেই। তাহলে ওকে আমার কিছু একটার মধ্যে রাখা উচিত। ধরেন আমি ওকে একটা ডিভের মধ্যে রাখবো। এই ডিভ মানে হচ্ছে একটা ডিভিশন, অনেক ডিভিশন হতে পারে, তাই না? তো অনেকগুলো বিভাগ থাকতে পারে। এবার আসেন দেখেন, এটা একটা ডিভিশন। এবার লাইন বোঝা যাচ্ছে, ক্লিয়ার তো? এখন এটাকে আইডেন্টিফাই করার জন্য সহজ বুদ্ধি হলো, এই যে দেখেন এরকম ইন্সপেক্ট দেওয়ার পর এইখানে দেখেন কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, এটা একটা ডিভ। সো যেটার উপর ক্লিক করবেন সেটাকে কিন্তু এখানেও পয়েন্ট করে দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে একটা ডিভ কতটুকু জায়গা জুড়ে নেয়। ডিভ বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত পুরো একটা রোকে কিন্তু নিয়ে নেয়, একটা ডিভিশন। ঠিক আছে, আমরা এভাবেই তো পেজকে ভাঙি, তাই না? ভেঙে ভেঙে এক একটা পার্টে ডিজাইন করি। ঠিক আছে, এক্সেলেও তো তাই হয় না? একটা এক্সেল ফাইলে বিভিন্ন জায়গায় যদি রাখতে চাই, তো কোনো না কোনো ব্লকে তো আমাকে কিছু না কিছু জিনিস রাখতে হচ্ছে। নিচে রাখতে গেলে আলটিমেটলি কি করব? ওখানে তো একটা ডিভ বানাতে হবে, তাই তো? আমি একদম বেসিক থেকে খুব স্লোলি যাচ্ছি এই কারণে যে এখানে অনেক সিনিয়র জুনিয়র অনেকেই আছেন। সো অনেকে জানেন, অনেকে জানেন না, এই কারণে আমি জাস্ট ব্যাখ্যা করছি সবার সুবিধার্থে। ঘটনাটা হচ্ছে যে সিম্পল, আমি যেটা বলছিলাম, এখানে অনেকগুলো ব্লক আছে, যার কারণে আমি এখানে কিছু একটা ধাম করে বসিয়ে দিতে পারি, কারণ এই লাইন এটা একটা রো, তাই না? এখন এটা যদি না থাকতো তখন আমার কি করতে হতো? আমাকে এই পর্যন্ত তো বানাতে তো হবে, এই সব রোগুলো তো আমাকে তৈরি করতে হবে এইখানে একটা কিছু বসানোর জন্য। সো একটা পেজকে আমরা সবসময় অনেকগুলো রোতে এরকম মানে ডিভিশনে ভাগ করে নিই, আইডেন্টিফাই করে নিই, তারপরে তার কোথায় কি বসাবো এগুলো বসানোর জন্য প্ল্যান করি। ঠিক আছে, এরকম বলে দিতে পারি না যে এটা 5 ইঞ্চি দূরে গিয়ে এখানে বসুক। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে পেজে কিভাবে ডিজাইন বসাচ্ছি এটা নিয়ে তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এক একটা ডিভ তৈরি করে নিই, এটা একটা আমার ডিভ, এটা আমার আরেক ডিভ, এটা আমার আরেক ডিভ, এভাবে অনেক ডিভ বসিয়ে পরপর এবার কোথায় আমি কি বসাবো? এখানে একটা কিছু বসালাম, এখানে একটা লোগো বসালাম, এখানে একটা সাইড বার বসালাম, এখানে আমার মেইন কন্টেন্টটা বসালাম, এক এক করে এরকমভাবে আমরা জিনিসগুলো বসাই। আচ্ছা ফাইন, এখন আমরা একটু দেখি। ডিভ যেরকম একটা বস্তু, হ্যালো ক্লাস, হাউ আর ইউ, আই এম ফাইন। তো আমি এটুক যখন লিখলাম, একটা ডিভ দিয়ে কি আইডেন্টিফাই করে? একটা নির্দিষ্ট এরিয়াকে, তাই তো? একটা ফুল রোকে। এখন আমি যদি কোনো একটা নির্দিষ্ট ছোট্ট একটা জায়গাকে আইডেন্টিফাই করতে চাই, তখন যে জিনিসটা আসে সেটা হচ্ছে আসলে স্প্যান। ঠিক আছে, স্প্যানের বাংলা কি? হ্যাঁ, পরিধি না, বিঘত, ব্যাপ্তি, প্রসার, একটা নির্দিষ্ট এরিয়া, তাই না? স্পেসিফিক একটা এরিয়া, কতটুক জায়গা জুড়ে সেটা বোঝাচ্ছে। দেখেন আমি স্প্যানটাকে শুধু আইডেন্টিফাই করি, স্প্যান কতটুকু জায়গা নেয়? স্প্যান ততটুকু জায়গায় নেয় যতটুকু জায়গা জিনিস তার মধ্যে রয়েছে, ওর মধ্যে রয়েছে। ওর মধ্যে কি আছে? স্প্যান ট্যাগের মধ্যে একটা হাউ লেখা রয়েছে, HOW। তো হাউ কতটুকু জায়গা জুড়ে? 3টা অক্ষরের জায়গা জুড়ে। তাহলে একটা স্প্যানের বিস্তার পরিধি কতটুকু হবে?
হাউ লেখাটা যতটুকু জায়গা জুড়ে। ক্লিয়ার? তাহলে এই স্প্যান ট্যাগ কি কাজে লাগে? কোনো একটা ডিভের ভিতরে কোনো একটা ক্ষুদ্র অংশকে যখন আমি আইডেন্টিফাই করতে চাই, এত আইডেন্টিফাই করার কেন দরকার হচ্ছে? আইডেন্টিফাই করলে সেটাকে আমি কালার করবো কি করে, রং দেবো কি করে, স্টাইল দেবো কি করে? সো আমাকে সেগ্রিগেট করে বিভিন্নভাবে এরকম আইডেন্টিফাই করতে হবে যে রিজিয়ানগুলোকে। বুঝতে পারছি তো? সো তাহলে আমরা ডিভ শিখলাম। ডিভ হচ্ছে পুরা রো নেয়, আর স্প্যান হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নেয়। রাইট? আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখি। দেখেন, আমরা এই যে বডিতে ক্লিক করেছি না, বডি কতটুকু জায়গা নিয়েছে একটু খেয়াল করেন তো। বডি পুরোটা জায়গা নিয়েছে না? কিন্তু পুরাটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ইয়েলো চারপাশে একটা স্পেস নিয়েছে। এটা আসলে তাহলে কি? এর ভিতরে নীল আর চারপাশে ইয়েলো কেন? একটু খেয়াল করেন, এখানে একটা ডিজাইন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা পেজ ব্লু, দেখেন ইয়েলো কিন্তু নাই। এটা প্যাডিং, প্যাডিং একটা স্পেস, তারপরে একটা বর্ডার, এখানে কোনো বর্ডারও নাই। বর্ডারও তো একটা এরিয়া, তাই না? বাংলাদেশ পাকিস্তান যদি আলাদা আলাদা এরিয়া হয়, মাঝখানে একটা বর্ডার তো আছে। বর্ডার তো একটা রাস্তা হলেও ছোট জায়গা হবে। আর মার্জিন, মার্জিন হচ্ছে চারপাশ দিয়ে এরিয়া। প্যাডিংটা আসলে কি, আর বর্ডারটা আসলে কি, আর মার্জিনটা আসলে কি, এটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এটা আপনার এটা কন্টেন্ট, এর মধ্যে বাংলা লেখা রয়েছে, ইংলিশ লেখা রয়েছে, ইমেজ টিমেজ রয়েছে, ডিভ টিভ দিয়ে এর মধ্যে অনেক কিছু রয়েছে। এখন আপনার পুরো পেজটা হচ্ছে আসলে এইটুক, এই লাল এরিয়াটা পুরোটা পেজ। তাহলে মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই যে মাঝখানের যে জায়গাটা, এটা আসলে হলো আপনার কিন্তু প্যাডিং। তার মানে আপনার কন্টেন্ট এবং আপনার বর্ডার দুটোর মাঝখানে, মানে মাঝখানে এই যে দেখেন, এই যে বর্ডার যেটার কথা বলছি, বর্ডার হচ্ছে ব্লু কালার, বর্ডার এবং কন্টেন্টের মাঝখানের যে জায়গাটা, ওটা হচ্ছে প্যাডিং। তো আমি যদি পেজ বলি তাহলে পুরাটা দিয়েই কিন্তু আসলে পেজ। এবার মার্জিন কি? দেখেন, এই মার্জিন মানে হচ্ছে আপনার আপনার ব্রাউজারে আপনি একটা স্পেস তো পেয়েছেন না? একটু দেখাই। হ্যাঁ, আপনি আপনার পুরো ব্রাউজারে একটা তো জায়গা পেয়েছেন। সেই পুরো ব্রাউজারের জায়গাটা হচ্ছে এই অ্যাশ কালারের জায়গাটা। এখন ব্রাউজার যতটুকু জায়গা পেয়েছে তার মধ্যেও আপনি পুরোটা ব্যবহার না করে চারপাশে ফাঁকা জায়গা রেখে ভিতর থেকে পেজ শুরু করেছেন, লাল দাগ থেকে আপনার পেজটা ডিজাইন শুরু হয়েছে। তাহলে ওই যে আপনার ব্রাউজারের যেখান থেকে জায়গা শুরু হয়েছে, এই যে এখানে যদি আমরা দেখি বডিতে ক্লিক করে, পেজটা কিন্তু শুরু হয়েছে আসলে এখান থেকে, কিন্তু এখানে আমি একটা মার্জিন ধরেছি, তারপরে এর একটা বর্ডার যা কিনা নেই, তারপরে এটা কিন্তু আমার আসলে ভিতরের মেইন কন্টেন্ট, পেজের কন্টেন্ট। এটা কিন্তু পেজ না, পেজ হচ্ছে সব মিলিয়ে। ঠিক আছে? সো স্পেসগুলোকে কি আইডেন্টিফাই করা গেছে? মার্জিন হচ্ছে আসলে আমার কন্টেন্টের, আমার সবকিছু চারপাশ দিয়ে। বর্ডার হচ্ছে আমার মেইন পেজের এরিয়া, মানে এরিয়ার বাউন্ডারির দাগটা যে টেনেছে। প্যাডিং হচ্ছে আমার বাউন্ডারির ভিতরে আমি আবার যে স্পেসটা রেখেছি, বাউন্ডারিরও ভিতরে। লাইক একটা বাড়ি বানিয়েছি, বাড়ির চারপাশে বাউন্ডারি, বাউন্ডারিটা হচ্ছে বর্ডার, আর বাড়ির দেয়াল আর বিল্ডিং এর মাঝখানের জায়গাটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে? এবার আমার বিল্ডিং এর দেয়ালের বাইরে দিয়ে আমি আবার চারপাশে একটা হাঁটার মতো ছোট রাস্তা বানিয়ে ফেলেছি, ওইটা হচ্ছে আমার মার্জিন। সব মিলাই কিন্তু আমার বাড়ি। স্পেস ক্লিয়ার তো? তো এই হচ্ছে আমার এখানকার ডেফিনেশন। এখন এখানে আমি এই যে এটাকে আমি 0 করে দিলে দেখেন, এখন যদি আমি এবার বডিতে হোভার করি, দেখেন উপরে কিন্তু কোনো স্পেস নাই, 3 পাশে কিন্তু আছে। ঠিক আছে? উপরের মার্জিন তার মানে আমি 0 করে দিয়েছি। এখান থেকে কাস্টমাইজ করা যায়। বুঝতে পারছি? কাস্টমাইজ করা যায় এরকম। তো এই যে ইনস্পেক্ট দিয়ে এই জিনিসটার ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। কাজের শুরু থেকে এটাকে যত বেশি ব্যবহার করতে পারবেন, আপনার কাজ শেখা তত বেশি ফাস্টার হবে। ইভেন এখানে কিন্তু কালার টালার অনেক কিছু চেঞ্জ করা যায়। লাইক আমি এখানে যদি রাইট ক্লিক করি, যেখানে রাইট ক্লিক করবেন সেখানকার কোড কিন্তু সরাসরি ওপেন হয়। ইনস্পেক্ট দেন,
দেখেন নির্ঝর যেখানে লেখা আছে সেই জায়গাটা কিন্তু ওপেন হয়েছে, রাইট? এবার দেখেন কালার দেওয়া আছে ব্ল্যাক, আমি এটাকে কিন্তু চেঞ্জ করে রেড বলে দিতে পারি, তাহলে কিন্তু রেড হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পোরারি, এ তো রিফ্রেশ দিলে আবার নাই হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি এই যে এখান থেকে কি করলাম, চেক করে দেখলাম যে না, এটা তো বেশ সুন্দর মানাচ্ছে এখানে। ইভেন এটা এরকমও করা যায় যে আমি চাইলে এখান থেকে একটা রেড কালার পিক করতে পারি, বা এখান থেকে কোনো একটা গ্রিন কালার বা কিছু একটা। সো আমি এভাবে একটা অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে এই কালারটা গিয়ে যদি কোডে বসিয়ে দিই, তাহলে আমার সুবিধা হলো না, আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে জিনিসটা আসলে এটার সাথে অ্যাডজাস্ট করছে কিনা। আন্দাজে বসানোর থেকে এটা আরও পারফেক্ট হলো জিনিসটা। আমি এখানে ইভেন চেকও করে দেখতে পাচ্ছি যে না, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আর একটু মনে হয় বড় হলে ভালো হতো, তাহলে এটার সাইজটা একটু বড় করে দিই, বা এখানে দেখি তো একটু H3 দিয়ে দেখলে কেমন হয়, আচ্ছা বেশি বড় হয়ে গেছে, তাই না? সো আমি কিন্তু এখানে কিন্তু কোড এডিটও করতে পারছি, জাস্ট কিছু নাই যে F2 ক্লিক করলেই চলে আসে। F2 ক্লিক করলেই কিন্তু আপনি কোড এডিট করতে পারেন ওই লাইনের। ঠিক আছে, এই যে এখানে যান, যে কোনো জায়গায় গিয়ে F2 ক্লিক করেন, এডিট করে জাস্ট অন্য একটা ফাঁকা জায়গা ক্লিক করেন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এভাবে আপনার এডিট করা কিন্তু অনেক ইজি, ইফেক্টিভ। আচ্ছা, সো আমরা এই বেসিক জিনিসগুলো দেখলাম। এবার একটু আমাদের আমি সব নোটগুলো যেটা করি, যে এখানে দেখেন 35টা আইটেম রয়েছে, 1 থেকে শুরু করে 35 পর্যন্ত HTML এর, এবং এর মধ্যে এক একটার মধ্যে অনেক কোড আছে। এই স্যাম্পল কোডগুলো আমি যদি এখন একটা একটা করে লিখি, তাহলে লিখতেই তো অনেক সময় লেগে যাবে, তাহলে লিখবো কখন, দেখাবো কখন? এই জন্য আমি এগুলো সব অর্গানাইজ করে রাখি। সো এবং এখানে একটা সিকোয়েন্স আছে, আমি একটা সিকোয়েন্স মেনটেন করেছি, কোনটা আগে লাগে কোনটা পরে লাগে, সেই সিকোয়েন্সেই আমরা একটা একটা করে দেখব। ঠিক আছে, আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ফেজ শেষ করার পর, এই ফেজে তো আসলে ওরকম কিছু করার থাকে না, কোড ডিজাইন বানাতে পারবেন না, এটার উপরে আমি একটা অনলাইন কুইজ নিই অল্প সময় 10-15 মিনিটের। ঠিক আছে, তারপরে যেটা হবে, পুরোটা যখন শেষ হয়ে যাবে, এর উপরে একটা ডিজাইনের একদম প্র্যাকটিক্যাল আমরা সেশন করব, যে শুধু HTML দিয়ে আমরা কি করতে পারি। ঠিক আছে, শুধু HTML দিয়ে লেআউট করা শিখবো, শুধু CSS দিয়ে লেআউট করা শিখবো, তারপরে বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট করা শিখবো। তাহলে কি হবে, একদম থেকে, ওই যে বলে না রাজপথ থেকে উঠে এসেছি নেতারা অনেকে, হ্যাঁ, ওই রকম অবস্থা হবে আপনাদের। মানে 10-20 বছর আগে কিভাবে কাজ করতো, তারপরে কিভাবে কাজ করতো, সবগুলো ফ্লেভার পেয়ে পাবো। হ্যাঁ, সো একটু এবার কনসেন্ট্রেট করি আমরা, যদিও আজকে টাইম নাই, টাইমই শেষ, সেটা থাক। প্রথম কথা হলো কমেন্টস। আমরা হাজার হাজার লাইনের কোড করব, তো কোড করতে গেলে দেখা যাবে যে দেখেন এখানে আমি যদি একটা পেজের কোডই ওপেন করি, এই পেজের কোড ওপেন করলে যেটা দেখা যাবে যে অনেক কোড আছে, কোথায় কোন কোড এটা আমার জন্য মনে রাখা কঠিন, তাই না? দেখেন, সো আমি যদি এখানে একটু সেকশনগুলো আলাদা আলাদা করে রাখি, দেখেন এটা যদি ফুটার হয়, আমি যদি এখানে বলে রাখি দিস ইজ মাই ফুটার এরিয়া, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি একটা মন্তব্য করে রেখেছি। ঘটনাটা হচ্ছে যে এই যে সবুজ কালারে আমি একটা কিছু লিখলাম, যার আগে এমন একটা ট্যাগ ব্যবহার করলাম যার কোনো নাম নাই, খালি ড্যাশ ড্যাশ, তাই তো? এখানেও ড্যাশ ড্যাশ, এখানেও ড্যাশ ড্যাশ, এটা একটু ট্যাগের থেকে ব্যতিক্রম হয়ে গেল না? আমরা ট্যাগে কি দেখছিলাম, এই যে এরকম দেখছিলাম, একটা স্টার্টিং ট্যাগ আছে আর একটা এরকম এন্ডিং ট্যাগ আছে, তাই তো? সো বাট এখানে তো তা না, এখানে ব্যাপারটা অন্যরকম, এরকম দুটো স্ল্যাশ এখানেও থাকবে, দুটো ড্যাশ এখানেও থাকবে, জাস্ট আপনাকে এর আগে একটা জিজ্ঞাসাবোধক মানে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দিতে হবে, এক্সক্লামেটরি সাইন। ঠিক আছে, সো এটা দেওয়ার পর এইটা কখনো আপনার পেজে আসবে না। এইটা কি কাজে লাগে, আমরা যখন শত শত লাইনের কোড করি, কোথায় মেনু লোগোটা করা হয়েছে, কোথায় মেনুটা, কোথায় সাইড বারটা, কোথায় ফুটারটা আলাদা আলাদা করে রাখা উচিত। তাতে যেটা সুবিধা হবে, পরবর্তীতে গিয়ে আপনি ধরেন নাই, আপনার টিমের অন্য কেউ কাজ করছে, তার কাজ করা সহজ হয়ে যাবে। এই জন্য মন্তব্য বা কমেন্টস অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো কমেন্টস কিভাবে করে আমরা যদি একটু টেস্ট করে দেখি, আমি আমার 1 নাম্বার ফাইলটা, 1 নাম্বার প্র্যাকটিস ফাইলটা লোড করেছি। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দিস লাইন ইজ আউটসাইড দ্য কমেন্ট, কিন্তু এর ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না। দেখেন এই লেখাগুলো দেখা যাচ্ছে না, রাইট? তো এইগুলোকে আমরা বলছি কমেন্টস। আমরা আমাদের দরকার অনুযায়ী যখন যেখানে লাগবে মন্তব্য লিখব, নিজেদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে,
এখানে অনেকে লেখে লাস্ট কে কোডিং করেছে, কত তারিখে আপডেট হয়েছে, ঠিক আছে, নাম সহ ডেট সহ লেখে নিজেদের সুবিধার্থে। সো এখানে আপনি কমেন্টস করতে পারেন মাল্টিপল লাইনেও সিঙ্গেল লাইনেও, শুরুটা এভাবে শেষটা এভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হলো এটাও কিন্তু আমরা এই দেখেন ইনস্পেক্ট দিয়ে দেখতে পাই, ঠিক আছে, কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো কমেন্টস দেখা যায়, ভিতরে থাকে কিন্তু এখানে আসে না। আচ্ছা, এবার কথা হলো দেখেন আমরা দেখতে পাচ্ছি না এখানে লাইন গ্যাপ হয়েছে, একটা ব্রেক হয়েছে, এই ব্রেকটা কিভাবে হলো? আমরা এই যে এখানে প্র্যাকটিস করছিলাম, এখানে বডিতে যদি লিখি নির্ঝর আনজুম, এখন আমি সামহাও চাচ্ছি এটাকে নির্ঝর উপরে লিখে আনজুমকে পরের লাইনে লিখতে। সো আমি যতই এরকম পরে পরে নিয়ে যাই ও কিন্তু পাশাপাশি দেখাবে। কেন জানেন? কারণ এই ফাইলটা সার্ভারে চলছে, সার্ভার এটা এই স্পেসকে চিনে না, এই স্পেস হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দেওয়া স্পেস, এই স্পেসকে কখনো সার্ভার চিনবে না। আপনাকে এখানে বুঝাই দিতে হবে কোড দিয়ে যে এটা একটা স্পেস, একটা লাইন ব্রেক, আমি এটা লাইন ব্রেক করছি। তাহলে বিআর নামে একটা ট্যাগ আছে যেটা বেশিরভাগ মানুষ এভাবে লেখে, কিন্তু ইটস এ রং ওয়ে। কারণ এটার একটা এরকমভাবে স্পেস দিয়ে এরকম লিখে দিতে হয়। দেখেন আপনি যখন শুধু এটা লিখছেন এর কিন্তু এটা ট্যাগ, এই যে নোটপ্যাড কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছে শুরু কোথায় শেষ কোথায়, কিন্তু এতে ক্লিক করেন ও কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না। এবার আপনি দেন, এবার কিন্তু আইডেন্টিফাই করতে পারছে ট্যাগটাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওই যে সেলফ ক্লোজিং ট্যাগ, যেগুলো সিঙ্গেল ট্যাগ বলছি যেগুলো আমরা, ঠিক আছে। তাহলে এই একটা বিআর দিলে কি ঘটনা ঘটবে? একটা লাইন ব্রেক করো, অর্থাৎ নির্ঝর উপরে থাকবে, আনজুম নিচে চলে যাবে। এবার দেখি গেছে? তাহলে এবার আমরা যত ইচ্ছা এরকম চাইলে বিআর দিতে পারি 5 6 7 8, কিন্তু আমরা এভাবে কিন্তু লাইনের গ্যাপ তৈরি করি না যে নিচে একটা দেখাবো বলে বিআর বিআর দিই, আমরা ডিভ ডিভ দিয়ে নিচে আরেকটা ডিভে গিয়ে জিনিসটাকে রাখি, ঠিক আছে। এই বিআর হয়তো একটা দুটো আমার কোথাও কাজে লাগতে পারে, বাট রেয়ার কেস। সো বিআর কিভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে ও লাইন ব্রেক দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কমেন্টস শিখলাম, কিছু বেসিক কোড দেখলাম। এবার একটু সামনে যাই। HTML পেজ স্ট্রাকচার দেখেন, আমরা একটু আগে বলছিলাম HTML লেখা আছে, হেড লেখা আছে, হেডের পরে বডি আছে, তারপরে আবার HTML শেষ। তাহলে এখান থেকে HTML শুরু হয়েছে, এর ভিতর যা লিখছি সব HTML, তারপরে HTML শেষ করলাম। ডিজাইনের শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে, তার ভিতরে যা করার করি। তার মধ্যে হেড আছে, তার মধ্যে বডি আছে। হেডের মধ্যে দুটো ট্যাগ থাকে, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে স্ক্রিপ্ট। স্টাইলের কাজ কি? আমরা এই যে HTML দিয়ে তো স্ট্রাকচার বানাবো, কাঠামো, কিন্তু কাঠামোর উপর ডিজাইন দিতে হবে না, ওই ডিজাইনের কোডগুলো সব এই স্টাইল ট্যাগের মধ্যে থাকবে এখানে। আর স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট লিখতে হবে না, ডিজাইনকে ডাইনামিক করতে হবে না, ডিজাইন ফর্মের মধ্যে কেউ যদি ভুল লেখে সেটাতে কারেকশন করে দিতে হবে না। সো ওইগুলো আমরা স্ক্রিপ্টের মধ্যে লিখবো, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। সহজ ভাষায় সিএসএস এর কোডগুলো স্টাইল ট্যাগের মধ্যে, জাভা স্ক্রিপ্ট কোডগুলো জাভা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। যা কিনা সাধারণত থাকে হেডের মধ্যে, এটা বডির মধ্যে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কারণ কোথায় কোন ধরনের কোড থাকে সেটা আমরা পরে গিয়ে শিখবো, ঠিক আছে। বাট বাই ডিফল্ট ইন জেনারিক হেডের মধ্যে স্টাইল এবং স্ক্রিপ্ট থাকে কিছু, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা লোকেশনগুলো সম্পর্কেও অ্যাওয়্যার হলাম। আচ্ছা, এইবার আমরা একটু 2 মিনিট একটু আমি আসছি, একটু ওয়াশরুম থেকে নিচে ওয়াশরুম আছে না? এই কোডগুলো দিয়ে দেবে না ভাই? না, ভিডিও তো ভিডিওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট রাখে যদি এখন টেক্সট এগুলো দিয়ে আমরা কপি পেস্ট করে এগুলো তো স্যার ব্যবচ্ছেদ করতে পারবো আমরা, এগুলো সবগুলো টেক্সটে দিবে, কিন্তু ভিডিওটা আছে দিবে এটা একটা আমরা সেটুকু কপি করে এখানে পোস্ট করতেছি।
ওয়াইফাই আছে ক্যাম্পাসে, হ্যাঁ ওয়াইফাই আছে ক্যাম্পাসে। তাহলে আপনি লাস্ট স্যাটারডে যারা ছিল না সবাই তো মানে গ্রুপ লিংকে আমরা ওই গ্রুপে আমাদের ফেসবুকে অলরেডি একজন আজকে আমরা এড দিয়ে দিয়েছি না আমাদের গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আছে, গ্রুপ তো আছে আমরা কোথাও থেকে গ্রুপে যারা আমরা সেটা যদি পোস্ট করতেছি আমরা শুনে এগুলা তো ইয়ে ডিসকাস নাম বলে মানে গ্রুপের লিংক কি হয়তো গ্রুপে পার্টিকুলার টেক গ্রুপে আছে গ্রুপের নাম মুম্বাই এর আগে করছেন এবার কেমন আছে টাকা আছে বেশ ঝাপসা না? সমস্যা নেই স্যার আপনি সামনের লাইটগুলো মনে হয় ঝামেলা করে। হ্যাঁ গ্রুপ আরো একটু পরে, গ্রুপ স্কাইপের গ্রুপটা মানে আপনি যদি গ্রুপ করে দেন আমরা ওই গ্রুপেই স্কাইপে দিয়ে আমরা প্র্যাকটিস করলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার স্কাইপ আইডি হচ্ছে নির্ঝর আঞ্জুম, ঠিক আছে? এই নির্ঝর.আঞ্জুম লিখে সার্চ করে আমাকে অ্যাড করে ওখানে লিখে দেবেন যে আমি 21 নাম্বার ব্যাচের, লিখে দিলেই আমি সবাইকে নিয়ে একটা গ্রুপ করে ফেলবো আজকে, ঠিক আছে? .আঞ্জুম ঠিক এই নাম লিখতে হবে কিন্তু ফুল স্টপ না, মানে ফুল স্টপ সহকারে আর কি। স্কাইপ করতে গেলে তো স্যার উইন্ডোজ জেনুইনলি লাগবে না 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 যে কোনো স্কাইপ, যে মানে স্কাইপ ফর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, এইটুক লিখে সার্চ করলেই হবে, এটা লিখে ডাউনলোড করে নিতে পারবেন। পাঠিয়েছেন না? আচ্ছা আমি দেখছি। ওকে আচ্ছা এবার শুরু করি। হ্যাঁ, হেডের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকে যার স্ট্যান্ডার্ডগুলোকে আমরা এখানে দেখছি। এগুলো সাধারণত সব পেজের সাথে আমরা ব্যবহার করব প্রয়োজন বুঝে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে মেটা। দেখেন মেটার মধ্যে অনেকগুলো মেটা আছে, ঠিক আছে? টাইটেলটা কি কাজে লাগছে আমরা একটু আগে দেখছিলাম। টাইটেল আমরা যেই নামটাকে করি সেই নামটা ট্যাবে গিয়ে কিন্তু চলে আসে নামটা, রাইট? ট্যাবে আমরা সেই নামটা দেখতে পাই। আচ্ছা শুধু যে ট্যাবে দেখতে পাই তা না, আরো অনেক জায়গা আছে। তারপরে গিয়ে আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটা, যার আমি এগুলো সব ব্যাখ্যা করবো এক এক করে, একটু সিকোয়েন্স ধরে করি। একটা হচ্ছে মেটা দিয়ে নেম হচ্ছে ডেসক্রিপশন, আর তার কন্টেন্টে কিছু একটা লেখা। এই ডেসক্রিপশন মানে হচ্ছে এই যে আমি একটা পেজ ডিজাইন করছি, অনেক তো পেজ থাকে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, পেজের তো একটা ব্যাখ্যা থাকবে কি নিয়ে ওয়েবসাইটটা, কি জিনিস হবে সেই ওয়েবসাইটে, সেই ব্যাখ্যাটা আমি এখানে আসলে লিখেছি। আর মেটা বলার পর, কিওয়ার্ডস বলার পর এখানে কতগুলো শব্দকে আমি লিখেছি। এই শব্দগুলো সবই হচ্ছে আমার এই পেজ রিলেটেড। ধরেন আমি যে পেজটা, এই 4 নাম্বার যে পেজটা বানাচ্ছি, এটা হচ্ছে আমার এই যে নির্ঝর.নেট ওয়েবসাইটের হোম পেজটা, ঠিক আছে? তো সেই হোম পেজের এই 5-6টা জিনিস রয়েছে, কোনটা কি কাজে লাগছে এবার একটু দেখি। টাইটেলটা চলে গেল আমার কোথায়, এই যে এইখানে, রাইট? ট্যাবের নেমে।
আচ্ছা, এই যে ক্যারেক্টার সেটটা কি কাজে লাগছে? এইটা হচ্ছে এখানে লেখা নাই না, ঠিক আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে এই যে UTF-8 হচ্ছে আসলে একটা ক্যারেক্টারের সেট যা পৃথিবীর সমস্ত ডিভাইসগুলো রিকগনাইজ করতে পারে। আগেকার সময়েও এরকম ক্যারেক্টার সেট ছিল, বাট সেগুলো লিমিটেশন ছিল। আমরা নর্মালি ফন্টের কথা চিন্তা করি, টাইমস নিউ রোমান দুনিয়ার সব কিছুতে আছে, কিন্তু যখনই একটা নতুন ফন্ট ব্যবহার করি সেটাকে তো ইনস্টল করে নিতে হয়। আবার ধরেন পিসিতে, আমার পিসিতে রেখেছি, ওই ফন্ট আপনার পিসিতে আবার কাজ করছে না, কারণ আপনার পিসিতে ওই ফন্টই নাই। আবার অনেক ক্যারেক্টার এরকম, একইভাবে ক্যারেক্টার, সিম্বল, এগুলো আপনার পিসিতে আছে, আমার পিসিতে নাই। আগেকার সময় দেখেছেন না, বাংলা নিউজ পেপার এখন থেকে 15 বছর আগে পড়তে গেলে কি করতে হতো, নিউজ পেপারে গিয়ে ফন্ট ইনস্টল করে তারপরে গিয়ে রিফ্রেশ দিয়ে তারপরে দেখতে হতো। সো এটাই কারণই হচ্ছে যে স্ট্যান্ডার্ড, গ্লোবাল কোনো স্ট্যান্ডার্ড নাই। তো UTF-8 আসলে কি করলো, একটা ইউনিভার্সাল গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করলো। ম্যাক্সিমাম যা যা ফন্ট, সিম্বল, কোডস, মানে যা দরকার হয় সবগুলো ওর মধ্যে রাখলো, এবং সব ডিভাইস UTF-8টাকে ইউজ করে। যার সুবিধা হলো যে এই UTF-8 সাপোর্ট থাকলে সেই সব ফন্টগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমাকে কি করতে হয়, আমাকে বলে দিতে হয় যে ক্যারেক্টার সেটটা কি। এখন দেখেন, এই যে মেটা ট্যাগ ব্যবহার করতে গিয়ে আমাদের নতুন একটা জিনিস শিখতে হচ্ছে না, এই যে লাল কালারে কিছু একটা আসছে, এই হোয়াট ইজ দিস? আচ্ছা, হ্যাঁ, আমার এখানে যে কিছু জিনিস ছিল সেটা গেল কোথায়? আহো, এখানে ছিল কিন্তু মুছে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, টাইপ অফ ফাইলস, হ্যাঁ এখানে নাই, সরি। আমি একটা এক্সাম্পল বানিয়ে রেখেছিলাম। ও হো হো, এটা কোথায় পাবো? একটা সেকেন্ড, একটু ওয়েট করেন। HTML, 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 আচ্ছা দেখেন, এই এই জিনিসটা বোঝার জন্য সব থেকে সহজ হচ্ছে, দেখেন আমি নির্ঝর লিখলাম, পি বলতে বোঝায় একটা প্যারাগ্রাফকে, ঠিক আছে। সো আমি যখন একটা প্যারাগ্রাফ বানাই, খেয়াল করেন প্যারাগ্রাফটা কতটুকু জায়গা নেয়। দেখেন আমরা দেখছিলাম না যে ডিভ পুরো জায়গাটা নিচ্ছে, কিন্তু ডিভের উপর নিচে কোনো স্পেস নাই। খেয়াল করেন, আমার যদি ডিভ থাকে, এখানে একটা ডিভ থাকতো তাহলে কি ঘটনা ঘটতো। এটা একটা ডিভ, এটা একটা প্যারাগ্রাফ, পার্থক্যটা বুঝতে পারছেন? ডিভের আশপাশে কোনো প্যাডিং নাই, কিন্তু এই প্যারাগ্রাফের আশপাশে মানে মার্জিন আছে একটা চারপাশে, ঠিক আছে। এই মার্জিন থাকার কারণ কি জানেন? আমরা প্যারাগ্রাফ ছোটবেলা পড়ার সময় শিখেছি না যে একটা প্যারা লেখার পর একটা স্পেস দিতে হয়, তারপরে গিয়ে পরবর্তী প্যারাটা শুরু করতে হয়। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরাও এই পি ট্যাগ ব্যবহার করার পরপরই একটা মার্জিন দিয়ে দেয়, মানে একটা স্পেস দিয়ে দেয়,
ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসে। সো এখন ঘটনা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা এখানে নির্ঝর আঞ্জুম আমি লিখলাম, এখন আমি এটাকে রং দিতে চাচ্ছি। এই পি ট্যাগ দিয়ে তো আসলে আমি একটা জায়গাকে ডিফাইন করেছি, আমি একে এবার রং দেবো কি করে? তাহলে আমার রং দিতে গেলে কিছু একটা ডিজাইন দেওয়া উচিত। এখন আমার এই স্টাইল দেওয়ার জন্য কি হলো, তখন আবিষ্কার হলো কিছু অ্যাট্রিবিউটের। ঠিক আছে, অ্যাট্রিবিউট বাংলা কি? গুণাবলী। ঠিক আছে, সো এই ট্যাগকে কিছু গুণ দিতে যাচ্ছি, তো গুণ দিতে গেলে তার তো একটা নাম থাকা লাগবে। আমি স্টাইল দিতে যাচ্ছি, এখন স্টাইলের মধ্যে আমি লিখে দিলাম হয়তো ধরেন কালার রেড, তখন কি ঘটনা হলো, ও রেড কালারের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমি আসলে কি কি দিয়েছি, একটা প্রপার্টির নাম আর তার একটা ভ্যালু। ঠিক আছে, তারপরে এখানে আমার আসলে একটা সেমিকলন দেওয়া উচিত, এটা স্ট্যান্ডার্ড। তারপরে আবার কমা দিয়ে ধরেন ফন্ট ফ্যামিলি ভার্ডানা, ভার্ডানা আছে না একটা এমএস ওয়ার্ডে একটা ভার্ডানা আছে, টাইমস নিউ রোমানের মতো একটা ফন্ট আছে। সো আমি এরকম ফন্ট ফ্যামিলি লিখে আরেকটা লিখলাম, তো কি করেছি আসলে বলেন তো, একটা ট্যাগ লিখেছি, সেই ট্যাগের একটা অ্যাট্রিবিউট যার মধ্যে অনেকগুলা প্রপার্টি আছে, যার একটা প্রপার্টির নাম হচ্ছে কালার, সেই প্রপার্টির ভ্যালু হচ্ছে রেড। সে প্রপার্টি শেষ করলাম সেমিকলন দিয়ে, স্পেস দিলাম স্ট্যান্ডার্ড অনুযায়ী, তারপর আরেকটা প্রপার্টির নাম লিখলাম ফন্ট ফ্যামিলি, স্পেস দিয়ে সেই ফন্ট ফ্যামিলি প্রপার্টির ভ্যালুটাকে লিখলাম। তাহলে কি হলো, ও লাল কালার পেল, যেটা একটা প্রপার্টি, একটা বৈশিষ্ট্য। আর ফন্ট ফ্যামিলি ভার্ডানা, ভার্ডানা টাইপের ফন্ট, এটা আরেকটা বৈশিষ্ট্য। এই অনেকগুলো বৈশিষ্ট্য মিলে একটা গুণাবলীর সেট হলো। ক্লিয়ার? এখন অনেকগুলো গুণাবলী সেহেতু প্রত্যেকটা গুণাবলীর পরপর একটা করে সেমিকলন দিতে হচ্ছে, যেটা কিনা একটা স্ট্যান্ডার্ড। এবং একটু বসতে বলেন, হ্যাঁ নিচেই বসতে বলেন। হ্যাঁ, সো এখানে অনেকগুলো মানে গুণাবলীর সেট, এবং এটা হচ্ছে একটা মানে সব মানে অনেকগুলো বৈশিষ্ট্য, এবং সবগুলো বৈশিষ্ট্য মিলে একটা গুণাবলী তৈরি হলো। ঠিক আছে, আমি ওকে স্টাইল দিচ্ছি। এই স্টাইলের মতো করে আরও অনেক গুণ যোগ করা যেতে পারে, ওর অনেক বৈশিষ্ট্য আমি যোগ করতে পারি। ঠিক আছে, সো এইটার ব্যবহারটা আমরা এরকম প্রচুর করব আসলে। হ্যাঁ, এটাই মূলত আসলে সিএসএস। আমি একটু একটা লেটেস্ট আপডেটেড ফাইল থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই পুরোটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে পুরোটা এন্ডিং ট্যাগ। সো অ্যাট্রিবিউট হচ্ছে ভিতরের পুরোটা মিলে। ঠিক আছে, যার একটা প্যারামিটার কিন্তু এটা, মানে একটা প্রপার্টি, এটা ভিতরেরটা হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা, সো এই ফরম্যাটটা মনে থাকবে তো। এখন এখানে আমরা ভুলে যাব কি কি বলেন তো, আমরা ভুলে যাব যে এই নাম লেখার পর এখানে একটা স্পেস দিতে হয়। তারপরে আরও কি ভুলে যাই, এখানে কোলন দিয়ে ফেলি অনেকে, এখানে আসলে ইকুয়াল টু হবে। হ্যাঁ, তারপরে যেরকম এখানে ইকুয়াল টু দিয়ে ফেলি আমরা ভুল করে, সো এটা আমার কোলন দিতে হবে। এই জন্য স্পেসিংগুলো মেনটেন করলে জিনিসটা মনেও থাকে, বুঝতেও খেয়াল থাকে। আরেকটা বড় কথা হলো, এখানে আমি দুটো প্রপার্টি লিখেছি না, প্রপার্টি তো এরকম আমি লিখতেই থাকবো না, এরকম প্রপার্টি তো আরও লিখবো, লেখা শেষ আছে। কোথায় প্রপার্টি শুরু করেছি আর কোথায় সব শেষ করেছি, এই আইডেন্টিফাই করার জন্যই এই ডবল কোটেশনটা। ঠিক আছে, সো এই ডবল কোটেশন দিয়ে আমি আইডেন্টিফাই করি যে আমার সব প্রপার্টিগুলো কোথায় লেখা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, পুরোটা ডিফাইন করে এক ইকুয়াল টু সাইন দিই, স্টাইল বুঝাই দিই যে সবই হচ্ছে স্টাইল, স্টাইল ইকুয়াল টু এই সবগুলা। ক্লিয়ার? তো যে কোনো টেক্সটকে একসাথে লেখার জন্য এই ডবল কোটেশন দিতে হয়। এনি কোয়েশ্চেন? স্যার এখানে স্টাইলের পরে এখানে ইকুয়াল টু, আর ওখানে কোন কালারের পরে কোন কেন স্যার? কোলন এটা লেখার কারণ হচ্ছে আসলে ওরা ওভাবেই করেছে, এটা স্ট্যান্ডার্ড আসলে। ওইটা আসলে হয়ে যাবে যে কেন যাচ্ছি শব্দটা তৈরি হলো। হ্যাঁ, ওরা আসলে যারা প্রোগ্রাম ডিজাইন করেছে, প্রোগ্রামাররা ওইভাবেই আবিষ্কার করেছে যে এখানে কোলন দিই আমরা, না কাজ করবে না।
ঠিক আছে, কারণ সব প্রপার্টিগুলো সাধারণত এভাবে ইকুয়াল টু দিয়েই করা হচ্ছে, আর এখানে সব কোলন দিয়ে। ঠিক আছে, কোলনের কারণে এখানে সেমিকোলনও আসছে। আচ্ছা, সো প্যাটার্নটা তো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু মেইন আমাদের ইয়েতে চলে যাই। তাহলে এখানে দেখেন মেটা যে ট্যাগগুলা সবই মেটা, রাইট? মেটার কাজ হচ্ছে আসলে প্রপার্টি ডিফাইন করা, কিছু আমার বৈশিষ্ট্য, পেজের প্রপার্টি, এটা আবার ট্যাগের প্রপার্টি না, কিন্তু কনফিউজড হয়ে যায় না। এই পেজের এই ফাইলের যেরকমভাবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কে তৈরি করেছে, ট্যাগ আছে, ক্যাটাগরি আছে, অথরকে, সেরকমভাবে আমরাও এখানে কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কি ডেসক্রিপশন, কে অথর, সেগুলোকে আমরা ডিফাইন করছি। তাহলে ডিটেলসগুলো, এর যে ডিটেলসগুলো সেগুলো আসলে কন্টেন্ট, আর জিনিসটা আসলে কি সেটা হচ্ছে নেম, রাইট? তাহলে মেটা জাতীয় যত কিওয়ার্ড আছে জেনারিক, সেগুলোর দুটো অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কন্টেন্ট। নেমের মধ্যে আমাকে লিখতে হয় এই মেটাটা আসলে কি ধরনের মেটা, আর এই মেটার আসলে জিনিসগুলো কি, ভ্যালুগুলো কি, সেগুলো আমার কন্টেন্টের মধ্যে লিখতে হয়। প্যাটার্নটা বোঝা গেছে? এটা মুখস্থ রাখার কিছু নেই, আপনি কপি করেও ইউজ করতে পারেন। হ্যাঁ স্যার, এই যে মেটাটা দেখা যাচ্ছে আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে এটা জিনিসটাকে আমার আবার কমপ্লেক্স করে ফেলতেছে। হ্যাঁ এটা না হলে তো প্লেন আমি শুরু করতে পারতাম। হ্যাঁ, আমি শুরু করতে পারতাম, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড যে আমার প্রত্যেকটা পেজে এই মেটাগুলো ব্যবহার করতে হয়। কেন করব সেটা তো আমি দেখাচ্ছি, এখন আসেনি ও পর্যন্ত। আচ্ছা, ঘটনা হচ্ছে যে টাইটেলের পারপাসটা আমরা বুঝতে পেরেছি, যে টাইটেল হিসেবে যাচ্ছে। UTF-8 স্ট্যান্ডার্ড যদি আমি না সেট করে দিতাম, তাহলে আমার এই পেজ যখন ব্রাউজারে আসতো তখন আমি সব ক্যারেক্টারকে দেখাতে পারতাম না। ক্যারেক্টার ঠিকই এখানে লিখেছি, কিন্তু ব্রাউজারে আসবে না, আনরিকগনাইজড সিম্বল দেখাবে, সিম্বল নানান রকমের উল্টাপাল্টা সিম্বল দেখাবে, জিজ্ঞাসা চিহ্ন দেখাবে। ঠিক আছে, ও চিনছে না ওই কিওয়ার্ডকে। এইবার একদম লাস্টেরটা ব্যাখ্যা করি, তারপরে এই তিনটা ব্যাখ্যা করি, কারণ এই তিনটা হচ্ছে রিলেটেড। আচ্ছা, এটা ব্যাখ্যা শেষ। এবার এইটা মেটা HTTP EQAIV, এটা একটা অ্যাট্রিবিউটের নাম। এটা HTML যারা ডিজাইন করেছে তারা এভাবেই নাম দিয়েছে। HTTP EQAIV-তে ভ্যালুটা হচ্ছে রিফ্রেশ, আর কন্টেন্টে লিখেছে 30। এর মানে হচ্ছে যে এই পেজটাকে রিফ্রেশ দেওয়া হবে 30 সেকেন্ড পর পর। এই ট্যাগটা, তার মানে যদি এই লাইনটা যদি কোথাও থাকে, এগুলো একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি উপরে ডেসক্রিপশন লিখেছি যেন আপনাদের সবই সুবিধা হয়। এই লাইনটা যদি কোনো পেজে থাকে, তার মানে হচ্ছে এই পেজটা 30 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। এটা কিন্তু সেকেন্ড, এটা মিনিট না। ঠিক আছে, সো মিনিট যদি বানাতে চান 60 দিয়ে গুণ দিয়ে তত মিনিটের ভ্যালুটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এই রিফ্রেশ কেন দরকার স্যার? দরকার এই কারণে যে দেখেন প্রথম আলো খুলে বসে থাকলাম, এটা ধরেন প্রথম আলো, এবার বসেই আছি, ওদিকে কিন্তু 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, আরো নিউজ আসছে, আমি আপডেটেড নিউজ আর পাচ্ছি না। তাহলে আমার মাঝে মাঝে রিফ্রেশ করা দরকার না? আমি রিফ্রেশ দিতে গেলে তো আমার হাত ব্যথা হয়ে যাবে। সো ওরা ব্যবস্থা করে দিয়েছে যে 30 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হবে। তাহলে কি হলো, আপডেটেড নিউজগুলো চলে আসছে সামনে। ঠিক আছে, সো সাধারণত নিউজ, ব্লগ, ইভেন্টের সাইট, ডিসকাউন্ট, ডিল, ই-কমার্সে না, যেগুলোতে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ডিলসের সাইট, এগুলোতে অনেক সময় এই রিফ্রেশটাকে ব্যবহার করা হয়। প্রথম আলো একই কাজ করে, প্রথম আলো মানে 1-2 মিনিট পর পর একটা রিফ্রেশ দেয়। ঠিক আছে, সো এটা আমার সব জায়গায় লাগছে না, যে সাইটে আমার রিফ্রেশ দরকার। আবার দেখা গেল যে পার্সোনাল ওয়েবসাইট ও কোম্পানির ওয়েবসাইট, সেখানে ধুম করে রিফ্রেশ হয়ে গেলে কাস্টমার বিরক্ত হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এরপরে তিনটা জিনিস, তিনটা মেটা, এই দুটো আমরা বুঝলাম, এটাও শিখলাম। তারপরে তিনটা মেটা, একটা হচ্ছে কিওয়ার্ডস, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে অথর। একটা পেজ যে তৈরি করেছি, সে পেজের কন্টেন্টের ওনারকে, কোম্পানি, মানুষ, কে সে, সেই জিনিসটা এখানে কন্টেন্টে লিখতে হয়। কন্টেন্ট মানে কি, বিষয়বস্তু, তাই না? আচ্ছা, মানে এটা যদি নাম হয় তাহলে কে অথর, অথর হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তারপরে একটা ডেসক্রিপশন থাকবে না এখানে? এই ডেসক্রিপশনটা সাধারণত 160-65 ক্যারেক্টার বলা হয়, ইটস এ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হয়, এই পেজের ডেসক্রিপশন। আর এখানে কিছু কিওয়ার্ডস লিখতে হয়। এই কিওয়ার্ডগুলো কি হয়, এই পেজ রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই পেজটা কি সম্পর্কযুক্ত সেইগুলো লোয়ার কেসে কমা কমা দিয়ে লিখতে হয়। এইবার আসেন কেন লিখবো এই জিনিসগুলা। দেখেন,
এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, গুগলে কেউ একজন সার্চ করেছে বালবোয়া পার্ক নামে লিখে। সো সে দেখতে পাচ্ছে যে বালবোয়া পার্ক এটা একটা পেজের টাইটেল। এই যে টাইটেলটা, এটা কিন্তু আসলে এই টাইটেলটা, ঠিক আছে। এবার চলে যান, এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে মেটা ডেসক্রিপশনটা চলে আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পেজের ইউআরএল। এবার আমরা বুঝতে পারছি যে সার্চ ইঞ্জিনে এই জিনিস তিনটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার বুঝলাম যে না হয় ডেসক্রিপশনও কাজে লাগে, অথরও কোথাও কাজে লাগে, কিওয়ার্ডস কি কাজে লাগে। এখানে তো কোথাও কিওয়ার্ড নাই, কিওয়ার্ড আছে। এই যে দেখেন, আমরা গুগলে সার্চ করেছি বেস্ট পিজা ইন ঢাকা সিটি। এবার একটা জিনিস একটু দেখেন, আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, বেস্ট পিজা ইন ঢাকা সিটি, ঢাকা ঢাকা, বেস্ট বেস্ট, গুলশান গুলশান, এই যে দেখেন সব ঢাকা, বেস্ট পিজা। ও কি করেছে আসলে, আমার এই শব্দগুলোকে বোল্ড করেছে। ও আসলে কিওয়ার্ডগুলোকে খুঁজছে। কিসের মধ্যে খুঁজছে? ডেসক্রিপশনেও খুঁজছে, টাইটেলেও খুঁজছে, প্লাস কিওয়ার্ড সেটের মধ্যেও খুঁজছে, যা আমরা দেখতে পাচ্ছি না সামনে, ঠিক আছে। এখন এই যে কিওয়ার্ডগুলো কতগুলো লিখবো, সাধারণত 7 থেকে 9টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এসইও পার্টেরও বেশ ডিসকাশন এখানে হয়ে যাচ্ছে। সাধারণত 7 থেকে 9টা কিওয়ার্ড আমরা লিখি। লেখার মধ্যে একটা সিকোয়েন্সের ব্যাপার আছে। আমি যখন ধরেন আমার ওয়েবসাইট আছে একটা নির্ঝর.net, নির্ঝর আঞ্জুমস অফিসিয়াল ওয়েবসাইট, তাই একটা পার্সোনাল ওয়েবসাইটও হতে পারে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কেউ যদি লেখে, সে কি এভাবে লিখবে কখনো গুগলে যে ওয়েবসাইট পার্সোনাল নির্ঝর, এভাবে লিখবে কখনো? সে লিখবে নির্ঝর আঞ্জুমস ওয়েবসাইট, বা নির্ঝর আঞ্জুমস পার্সোনাল ওয়েবসাইট, বা নির্ঝর আঞ্জুমস অফিসিয়াল ওয়েবসাইট, রাইট? তাহলে এই সিকোয়েন্সে যতভাবে লেখা যায় সেগুলোকে সিকোয়েন্স করলে কিন্তু এই কিওয়ার্ডগুলো সিকোয়েন্সে আসে, নির্ঝর আঞ্জুম, তারপরে অফিসিয়াল অথবা পার্সোনাল, তারপরে ওয়েবসাইট। দিস ইজ সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করে এখানে কিওয়ার্ডগুলো লিখতে হয়, আন্দাজের উপর লিখলে হয় না। আর আপার কেস লিখবো না, কারণ কোন ব্যক্তি সার্চ ইঞ্জিনে আপার কেসে সার্চ করে? এক্সেপশনাল কেস ছাড়া, ঠিক আছে। সো যার কারণে পাবে, কোনো সমস্যা নেই, কারণ ও আলটিমেটলি লোয়ার কেস কনভার্ট করে নিয়েই ক্রস চেক করে, ঠিক আছে। বাট ও কেস সেন্সিটিভিটিও চেক করে, ওকে। আচ্ছা, সো এই সিকোয়েন্সে লেখা 7 থেকে 9টা লেখা, এখানে 160-65 ক্যারেক্টার লেখা, এবং কন্টেন্টে ওনারের নাম লেখা, টাইটেলটা লেখা, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি গুগলে যায় তখন মানুষ এই ইনফরমেশন লিখে সার্চ দিলে মানুষ ওই পেজটাকে খুঁজে পাবে। এখানে আরও একটা ফ্যাক্টর আছে, যে যে কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই কিওয়ার্ডগুলো এই ডেসক্রিপশনে এবং টাইটেলে থাকাটা অনেক দরকারি। তাতে যেটা হয়, আপনার সার্চের স্কোরে আপনি বেশি মার্কস পান। মানে ঘটনা হচ্ছে, ব্যাকএন্ডে তো একটা লজিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অ্যালগোরিদম আছে, ও চেক করছে যে কোনটার সাথে ম্যাচ করে কাকে আমি আগে দেখাবো। তো অবভিয়াসলি সবগুলোর মধ্যে বেশি কম্বিনেশন আছে এরকমগুলোকেই তো আগে দেখাবে, মানে ওটা হচ্ছে বেস্ট ম্যাচ। ঘটনাটা হচ্ছে যে এখানে দেখেন, এখানেও নির্ঝর আছে, এখানেও নির্ঝর আছে, ওয়েবসাইট আছে। তো নির্ঝর আঞ্জুমস ওয়েবসাইট যদি আমি লিখি, তাহলে নির্ঝর এখানে কতবার পাবে? এটা 1টা 2টা 3টা 4টা 5টা। আর আঞ্জুম লিখলে পাবে হচ্ছে 1টা 2টা, ওয়েবসাইট লিখলে পাবে 1টা 2টা 3টা 4টা। তাহলে এই ও কিন্তু গুগল কিন্তু ব্যাকএন্ডে কাউন্ট করে যে যতগুলো সাইট পেয়েছি তার মধ্যে আমার সার্চ করা ওয়ার্ডগুলো কোন সাইটের সাথে সব থেকে বেশি ম্যাচ করছে প্রপার্টিগুলোর সাথে। সো তার মানে এই কন্টেন্ট টেক্সটগুলোর সাথে রিলেভেন্টের ব্যাপারও কিন্তু আছে। ডেসক্রিপশনে যা ডেসক্রিপশন লিখলাম তার সাথে কিওয়ার্ডের রিলেভেন্স থাকা জরুরি, তার সাথে টাইটেলের রিলেভেন্স থাকা জরুরি, এবং সব কিছুর সাথে পেজের ইনফরমেশনের রিলেভেন্স থাকা জরুরি, ঠিক আছে? বোঝা গেছে তো? সো প্রত্যেকটা পেজ ওয়াইজ কিন্তু আলাদা এরকমভাবে এসিও হয়। এটাকে কিভাবে ডায়নামিক করা যায়, প্রোডাক্টের পেজে অটোমেটিক কিভাবে এই জায়গায় ডায়নামিক ডেটা আসে, এগুলো ডায়নামিক কি করে পিএইচপি পেজিনেশন করা যায়, ওটাও আমরা দেখাবো প্রোগ্রামিং পার্টে গিয়ে। হ্যাঁ, অটোমেটিক প্রোডাক্ট পেজের পেজ, মানে ইনশাল্লাহ আমরা টাইম পাবো, সো ওইখানে আমরা দেখাবো ডায়নামিক করা। হ্যাঁ, সো এই প্রত্যেকটা আমরা বুঝতে পেরেছি তো, কেন আমরা এই হেডের প্যারামিটারগুলো ইউজ করছি, ট্যাগগুলো ইউজ করছি। মুখস্থ করার কিছু নাই, প্লিজ মুখস্থ করার চিন্তা মাথায় নিয়ে টেনশনে মরে যাবেন না। এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট মনে রাখবেন কোনটায় কি হয়, কি কাজে লাগে,
কেন কখন কোথায় ইউজ করব। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। আমি আলাদা কোনো নোট আলাদাভাবে দিই না কোডের জন্য, কারণ কোডের প্রত্যেকটার উপরে কমেন্টস লেখা যায়। কমেন্টসে যদি ব্যাখ্যা করে দিই, এটার জন্য আবার আপনাকে আলাদা বই খুলে দেখি তো ওই জিনিসটা কোথায় আছে এভাবে দেখার দরকার হয় না, ওর ব্যাখ্যাটা উপরেই লেখা আছে। ঠিক আছে, সো যেখানে যেটা সেটার ব্যাখ্যা উপরেই পাবেন আপনি। স্যার এই টেক্সট ফাইলগুলো কি আমাদের আপলোড দিবেন স্যার? হ্যাঁ, সব দেবো, আপনাদের জন্যই বানানো। ওকে, এটা কি আপনার ওয়েবসাইটে যে ইয়েগুলো আছে স্যার, ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো এখানে নিয়ে ওয়েবসাইট মানে আপনার যে নির্জর.net? ওখানে আমার কোনো ফাইল নেই, এ তো আমার পোর্টফোলিও আর কি। এখানে জাস্ট আমার ওই আগে কি কাজ করেছি, টিচিং করেছি, সেগুলো নিয়ে বিভিন্ন ইনফরমেশন। একটা জিনিস আমরা মিস করে গেছি, ডক টাইপ ডেফিনেশন। এই কিওয়ার্ডটা, এই ট্যাগটা ডক টাইপকে ডেফিনেশন করে। তো বেসিক্যালি এটা আসলে কি? এটা হচ্ছে আমার পেজকে ডিফাইন করে দেওয়া, যেটা একটা HTML5 পেজ। ঠিক আছে, আমার পেজটাকে একটা HTML5 স্ট্যান্ডার্ড পেজ হিসেবে ডিফাইন করার জন্য আমাকে ডক টাইপ বলে HTML বলতে হয়। ঠিক আছে, তখন না বললেও HTML5 স্ট্যান্ডার্ড চিনবে না। আপনাদের এখানে HTML5 লেখা নিয়েছে। শুধু HTML বলতে হয়, ওটাই HTML5 এর স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আগে এখানে অনেক কিছু লিখতে হতো পুরাতন যুগে, এখন এত কিছু আর লেখা দরকার হয় না। ঠিক আছে, হ্যাঁ অনেক বড়। সো HTML5 এটা অনেক সহজ করে নিয়ে আসছে, খালি HTML লিখলেই হবে। ভার্সন কন্ট্রোলিং গুলো আগে অতটা অর্গানাইজ ছিল না, যার কারণে এত বড় বড়। ওকে, এবার আমরা একটু চলে যাই। 6টা বেজে গেছে, হায় হায় কি মুশকিল। পেজ স্ট্রাকচারে অনেক কোড আছে, এগুলো তো অনেক সময় লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই রাখি আমরা, যেহেতু 6:10 বেজে গেছে। হ্যাঁ স্যার এটা তো আজকেই পাবো স্যার? হ্যাঁ অবশ্যই। এখানে যা আছে এগুলো আসলে লেটেস্ট না, আমি লেটেস্টগুলো আপলোড করে দেবো। হ্যাঁ আপনি স্যার যে সকলগুলো আলোচনা করেন ওগুলো আপলোড করলে আমরা বুঝতে সহজ। অবশ্যই। আপনার ভিডিও